গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা নূপুর। এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, শেষ সুধা। এর প্রথম অঙ্কের পট উত্তোলন করব আমরা কলকাতার ভিখারি রাজধানী মার্কাস স্কোয়ারে, যেখানে একটা মাঠকে কেন্দ্র করে পেভমেন্টের উপরে অসংখ্য ভিখারি 12 মাস বাস করে, তাদের চাটাই, হাঁড়ি, ইট এবং সিগারেট বা জ্যাম জেলির খালি টিন নিয়ে। সেসব এস্টেটপত্র নিয়েই তাদের চলে দিনরাত বচসা। আবার অবসর সময়ে সুখ দুঃখের গল্পও হয় পরস্পরের সঙ্গে। মেয়েরা বাছে উকুন, পুরুষরা করে অশ্লীল রসিকতা। আমাদের নায়িকা চুন্ডির তখন বয়স বোধ হয় 10 হবে। এক চক্ষু ভিখিরি ঘুরুর সঙ্গে বেড়ায় সে। ঘুরুও তাকে ছেলেবেলায় ডাস্টবিনের ধার থেকে কুড়িয়ে মানুষ করেছিল। ওকে দিয়ে ঘুরুর সুবিধা হয় ঢের। ভিক্ষে করায়, রান্না করায় এবং সময়ে অসময়ে পা টেপায়। তার বদলে কিছু ভাত আর প্রচুর প্রহার এইমাত্র তাকে দিতে হয়। আর নায়ক হল বংশী, গাড়োয়ান বুলাকি প্রসাদের ভাইপো। গাড়ি ধোয়, ঘোড়াকে খাওয়ায়, ভাড়ার তদবির করে, ওই ওর কাজ। বাপ মা নেই, কাকার আশ্রয়েই থাকে। এই পাড়া দিয়েই যাতায়াত আছে। এদের সবাইকেই একরকম সে চেনে। হঠাৎ একদিন যে এদেরই একজনের সঙ্গে তার জীবনের গ্রন্থি জট পাকিয়ে যাবে, তা সে কল্পনাও করেনি। ঘটনাটা হলো এই। ঘুরুর ছেলেবেলাকার ভিক্ষে করার সাথী ভিখু হঠাৎ 12 বছর পরে আবার কলকাতায় এসে হাজির হলো এবং ঘুরুর সঙ্গে চুন্ডিকে দেখে তার ভারী পছন্দ হলো। সে 2-4 দিন নিজে পয়সা খরচা করে ঘুরুকে তাড়ি খাওয়ালে, তারপর তার সঙ্গে প্রচুর দরদস্তুর করে 21টি টাকার বিনিময়ে চুন্ডিকে বিক্রি করতে রাজি করালে। কিন্তু চুন্ডির তাতে ঘোরতর আপত্তি। ভিকুকে দেখতে ঠিক জমদূতের মতো, যেমন কালো তেমনি বিচ্ছিরি, তার উপর একগাল গোঁফ দাড়ি। অবশ্য চুন্ডির আপত্তিতে কিছু আসে যায় না। ওরা দুজনে মিলে একমত হলো যে উভয়ের লাঠিতে তাকে রাজি করানো কিছুমাত্র শক্ত কাজ নয়। সুতরাং টাকাটা লেনদেন হয়ে গেল এবং একদা অপরাহ্নে ভিখু এলো সম্পত্তিতে দখল নিতে। চুন্ডি কিন্তু শেষ পর্যন্ত একটু বেশি রকমই বেঁকে দাঁড়ালো। 2-4 ঘা লাঠি তার গা সওয়া আছে, তাতে সে যেতে রাজি হলো না। অথচ ঘুরু এবং ভিখু দুজনেই সেদিন বেশ করে দাঁড়ি খেয়ে এসেছে। তাদের এ ধৃষ্টতা অসহ্য বোধ হল। তারা দুজনে মিলে বেদম ঠ্যাঙাতে আরম্ভ করল মেয়েটাকে। ইতিমধ্যে বংশীর রঙ্গমঞ্চে প্রবেশ। চুন্ডির কান্নাতেই হোক বা চারপাশে অন্য সব ভিখিরিগুলো দাঁত বের করে হাসছে দেখেই হোক, হঠাৎ বংশীর মাথায় গেল রক্ত চড়ে। সে এসে ঝাঁপিয়ে পড়ল দুজনকার উপরই। কিন্তু তার যত সাধ্য ছিল না। সে বালক, ওই দুটো মাতালের সঙ্গে পারবে কেন? সে মার খেল ভীষণ। শেষ পর্যন্ত ভিকুর লাঠিতে ওর কপাল কেটে দরদর করে রক্ত পড়তে লাগলো। ও তখন মরিয়া হয়ে প্রাণপণ চেষ্টায় কোনো মতে ভিখুরি লাঠিটা কেড়ে নিয়ে মারল ভিকুর মাথায় এক ঘা। ভিখুরও মাথা ফাটল। ঘুরুর ততক্ষণে নেশা কেটেছে। এধারেও গোলমালে বহু লোক ছুটে এসেছে। ইতিমধ্যে পুলিশও কোথা থেকে এসে হাজির হলো। পুলিশ এসে দুজনকেই ধরল। দৈবক্রমে সেই সময় বুলাকি প্রসাদের গাড়িতে চড়েই দুজন মিশনারি সাহেব যাচ্ছিলেন ওই পথ দিয়ে। বুলাকি প্রসাদ গাড়ি থামিয়ে নেমে এলো। সাহেবরাও নামলেন। সব কথা শুনে সাহেবরা পুলিশকে কি বলে দিলেন। তারা বংশীকে ছেড়ে দিয়ে ভিখু আর ঘুরুকে নিয়ে চলে গেল। সাহেবরা আর একখানা গাড়ি করে চুন্ডিকে সঙ্গে নিয়ে গেলেন। যাবার সময় বুলাকিকে গোটা 5 টাকা দিয়ে বলে দিলেন বংশীকে নিয়ে এখনই হাসপাতালে চলে যেতে।
যাবার আগে চণ্ডী সজল চোখে কৃতজ্ঞ দৃষ্টিতে বংশীর দিকে চাইল। সে দৃষ্টি যেন বলল, তোমাকে কখনো ভুলব না। এখানেই প্রথম অঙ্কের পটক্ষেপণ হল। এরপরে আবার আমরা নায়ক নায়িকাকে দেখছি বছর 10 পরে। মিশনারিদের আশ্রয়ে পড়ে চণ্ডী লেখাপড়া শিখে ভদ্র হয়েছে। নানা স্থানে ঘুরে সে শেষ পর্যন্ত প্রকাণ্ড এক পাটকলের মালিকের আশ্রয় পেয়েছে। তার রুগ্না স্ত্রী সঙ্গিনী এবং তার সেক্রেটারির পদ তার। সাহেব ও মেম সাহেব দুজনেই তাকে কন্যার মতো স্নেহ করেন। সাহেবের ছেলের অবশ্য ঠিক ওর ওপর ভগ্নী স্নেহ ছিল না, কিন্তু সেটা এখনো প্রকাশ্য নয়। এধারে ওই পাটকলেই বংশী আজকাল কাজ করে, যদিও কেউই সে কথা জানে না। বংশী কারখানার মিস্ত্রিদের সঙ্গে দলে ভিড়ে গেছে। বিড়ি খায়, জুয়া খেলে, রেসেও যায় মধ্যে মধ্যে। দৈবাত 1-8 দিন দলে পড়ে দেশি মদও যে না খায় তা নয়। অর্থাৎ সে যেমন আছে তাইতেই খুশি। বড় হবার স্বপ্ন সে দেখে না। চণ্ডীর কথা তার আর মনেও নেই তেমন। কারখানার লোকেরা কখনো কোনো কালেই মালিকের উপর সন্তুষ্ট নয়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। ষড়যন্ত্র একটা ভেতরে ভেতরে চলছিলই। ইতিপূর্বে একবার ছোট রকম ধর্মঘটের চেষ্টা হয়ে গেছে, সুবিধে হয়নি। সুতরাং এবার ষড়যন্ত্রটা চলেছিল অন্য পথ ধরে। 2 বার জেল ফেরত রঘু হয়েছিল ওদের দলের সর্দার। সৎপথে জীবনযাপনের দুঃখ ওর কিছুতে সইছিল না। বংশের সাহস এবং উপস্থিত বুদ্ধির জন্য ওর ওপর রঘুর নজর পড়েছিল প্রথম থেকেই। বলা বাহুল্য, দলে টানতেও খুব বেগ পেতে হয়নি। পাট কেনবার কাঁচা টাকা কোন সময়ে ব্যাংক থেকে তুলে এনে ঘরে রাখা হয় তা রঘু জানত। কিন্তু টাকা ছাড়াও আরেকটি জিনিস ওর লোভ ছিল। সাহেবের খাপসুরত সেক্রেটারিকে ওর চাই। সে সেই দুরূহ কাজটিরই ভার দিল বংশীর উপর। বুঝিয়ে দিল যে ওর ওপর সাহেবের নিজেরই নজর আছে। ওকে সরাতে পারলে সাহেব সবচেয়ে বেশি জব্দ হবে। দিনক্ষণ ঘনিয়ে এলো। রঘু আর 2 জন লোক ভান নিয়েছিল গুর্খা দারোয়ান দুটোর। বেচারেরা পাহারা দিতে দিতে কখন তন্দ্রার কাছে আত্মসমর্পণ করেছিল, ভরসা ছিল কুকুর জাগিয়ে দেবে। কিন্তু কুকুরের মেথরকে ঘুষ দিয়ে বিকেল বেলাতেই ঘুমের ওষুধ খাইয়ে রাখা হয়েছিল। সে তখন ঘুমে অচেতন। ঘুমিয়েছিল সকলেই, খালি চুপ করে জেগেছিল চণ্ডী একা। কোন এক অজ্ঞাত কারণে সে তখন হারিয়ে যাওয়া বংশীর কথাই ভাবছিল। ওদের একটু হিসেবের ভুলে রঘুর দল গুর্খা দারোয়ানদের আয়ত্ত করার আগেই বংশী চণ্ডীর বাথরুমের মধ্য দিয়ে ওর ঘরে উপস্থিত হয়েছিল। অতি লঘু পদশব্দ, কিন্তু জাগ্রত চণ্ডীর কানে তা এড়ায়নি। সে নিঃশব্দে হাত বাড়িয়ে বেড সুইচটা টিপে দিল। উজ্জ্বল আলো গিয়ে বংশীর মুখে পড়ল। তার হাতে তোয়ালে আর তুলো, চণ্ডীর মুখ বাঁধবার সরঞ্জাম। এতদিন পরে, কিন্তু চণ্ডী দেখেই চিনতে পারল। বংশী, তুমি? আলো জ্বলবার বিস্ময় মুহূর্ত মধ্যে সামলে নিয়ে বংশী ওকে আক্রমণ করার জন্য ছুটে আসছিল। অকস্মাতেই আত্মীয়তাসূচক সম্বোধনে সে আবার বিস্ময়ের আঘাত পেল। তার চোখের বিহ্বলতা লক্ষ্য করে চণ্ডী ব্যাকুল হয়ে বলে উঠল, বংশী, আমাকে চিনতে পারছো না? আমি চণ্ডী। চণ্ডী? বিস্ময়ের ও বিস্তৃতির পরপার থেকে 2টি সজল কৃতজ্ঞ চোখ ভেসে এলো ওর মনের মধ্যে। কিন্তু এদিকে তখন অনেক ঘটনা ঘটে গেছে। চণ্ডীর পাশের ঘরেই থাকেন ওর মনিব পত্নী। চণ্ডীর প্রথম ডাকেই তার ঘুম ভেঙে গেছে। মধ্যরাত্রে চণ্ডীর বিস্মিত সম্বোধনে তিনি ভয় পেয়ে চিৎকার করে উঠলেন। আর সে চিৎকারে ঘুম ভেঙে গেল সাহেবের। টাকা থাকে তার ঘরে, সেই জন্যে রিভলভারও থাকে বালিশের নিচে। গুর্খাদের আয়ত্ত করে গুন্ডার দল তার ঘরে ঢুকতে ঢুকতে তিনি উঠে বসেছেন। গুড়ুম করে বার 2 শব্দ হলো।
অস্ফুট আর্তনাদ ও চিৎকার, হইচই, চারিদিকে সবাই জেগে উঠেছে। ঘরের মধ্যে বিবর্ণ মুখে দাঁড়িয়ে বংশী ও বিছানে বসে চুন্ডি তাই শুনছে। দুজনেই যেন স্তম্ভিত। কিন্তু সদ্বিদ ফিরে এলো প্রথম চুন্ডিরই। সে এতক্ষণ ব্যাপারটা অনুমান করে নিতে পেরেছে। চট করে আলোটা নিভিয়ে চুপি চুপি কণ্ঠস্বরেই একটু জোর দিয়ে সে বলল, পালাও পালাও। বংশীও তখন নিজের বিপদ বুঝেছে। সে যে পথে এসেছিল সেই পথেই পালিয়ে গেল। বাথরুমে দরজা যখন পার হয়েছে তখন ছুটে এসে চুন্ডি ওর হাতে নিজের গলা সোনার হারটা গুজে দিয়ে বলে দিল, আজ রাত্রে যতদূর হয় চলে যেও, আর 1 মিনিটও দেরি করো না। ততক্ষণে লোকজন ওর ঘরে এসে পড়েছে। চুন্ডি বলল, যে এসেছিল জোর করে আলো নিভিয়ে দিয়ে পালিয়ে গেল। সাহেব প্রশ্ন করলেন, চেনো ওকে? চুন্ডি বললেন, না। তার স্ত্রী প্রশ্ন করলেন, তুমি যেন কি নামে ডাকলে একটা? চুন্ডি লাল হয়ে উঠল, কিন্তু তবু বলল, আমি কে স্বপন দেখেছিলুম, তাই ডেকেছি হয়তো, কাকে মনে করে। এইখানে দ্বিতীয় অঙ্কের জবনিকা। রঘু মারা গিয়েছিল, কিন্তু অন্য লোকের সাহায্যে যারা যারা সে দলে ছিল নাম জানতে অসুবিধে হলো না। বিশেষ করে বংশী ফেরার হতে ব্যাপারটা স্পষ্ট হয়ে উঠল। তখন চুন্ডি সাহেবের কাছে নিভৃতে বংশীর কাহিনী খুলে বলল। সে কাহিনী শুনেই হোক আর চুন্ডির চোখের জল দেখেই হোক, সাহেব বংশীর পরোয়ানাটা চেপে দিলেন। চুন্ডি নিশ্চিন্ত হল, কিন্তু আরেকটি লোক এই ছোট্ট গর্ভাঙ্কে সাক্ষী রইল আড়াল থেকে। সে সাহেবের ছেলে দুর্গাপ্রসাদ। এধারে ভয়ের প্রথম বিহবলতায় বংশী পালিয়েছে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে। কিন্তু খানিক পরে মাথা যখন ঠান্ডা হলো তখন সে ভেবে দেখল যে সে এক বস্ত্রে এবং কপর্দক শূন্য অবস্থায় বেরিয়ে এসেছে। সঙ্গে আর কিছুই নেই। চুন্ডির হাটটা তার ঠিক বিক্রি করতে ইচ্ছে হলো না। এই একটা রাতে তার যেন সব উলটপালট হয়ে গেছে। সাহেবের উচ্চশিক্ষিতা সেক্রেটারিকে সে দূর থেকে সম্ভ্রম ও ঈর্ষাই করে এসেছে। সে যে চুন্ডি হতে পারে তা কোনো দিনই ভাবেনি। আজ অত্যন্ত এক লজ্জাকর ঘটনার মধ্যে সহসা সে আবিষ্কার করল যে সেই মেয়েটি চুন্ডি এবং সে কুলি বংশীকে আজও ভোলেনি। শুধু তাই নয়, হয়তো সে আজও তাকে স্নেহই করে, নইলে অত অল্প সময়ের মধ্যেই তার ভবিষ্যৎ চিন্তা করে নিজের গলা থেকে অমন করে হাড় খুলে হাতে গুজে দিত না। আর সে যে ইতিমধ্যে কত নিচে নেমে এসেছে, চুন্ডির মতো মেয়ের বিশ্বাস ও স্নেহের কত অনুপযুক্ত, তাই মনে করে লজ্জায় ওর মাথা কুটে মরতে ইচ্ছে হলো। সে মনে মনে প্রতিজ্ঞা করল যে চুন্ডির স্নেহের দান সে বুকে করে রেখেই দিবে, বিক্রি করবে না কিছুতেই। কিন্তু এধারে ওর হাতে একটি পয়সাও নেই। 2 দিন ধরে ওর পালাবার দিকেই নজর ছিল বেশি। উপার্জনের কথা ভাবতে পারেনি। ক্ষুধায় পেটে যন্ত্রণা শুরু হলো। ভিক্ষার চেষ্টা করল, কিন্তু ওর যৌবনপুষ্ট বলিষ্ঠ দেহের দিকে চেয়ে কেউই ওকে ভিক্ষা দিল না। তখন বাধ্য হয়ে 3য় দিনের দিন সেই হাড়ি সে বিক্রি করতে গেল। বিধিবাম ওর আকৃতি প্রকৃতির সঙ্গে সোনার হাড়ের এমনই গড়মিল যে পোদ্দার সন্দেহ করে পুলিশে খবর দিল। পুলিশের কাছে বংশী না পারলে নিজের পরিচয় দিতে, না পারলে চুন্ডির কথা জানাতে। প্রথমটা পারল না ডাকাতি পরোয়ানার ভয়ে। সে জানত না যে তার নামে পরোয়ানা নেই। আর দ্বিতীয়টা পারল না এই জন্য যে পুলিশ চুন্ডিকে কোর্টে টেনে এনে তার অন্তরের গোপন কৃতজ্ঞতাটুকুকে বিকৃত কুৎসিত করে তুলবে এই কল্পনা করে। যা হবার ওর ওপর দিয়েই হোক, চুন্ডি পবিত্র থাক, নিশ্চিন্ত থাক। সুতরাং আমি চুরি করিনি এছাড়া একটি কথাও সে বলতে পারল না। ফলে ওর 6 মাসের জেল হয়ে গেল। চুন্ডি এই ঘটনার কথা কিছুই জানতে পারল না বটে, কিন্তু আরেকজন বহু চেষ্টা করে সে সংবাদ গ্রহণ করল।
দুর্গাপ্রসাদ ডাকাতির 2-3 দিন পরেই চুন্ডিকে নিভৃতে পেয়ে আবেগের সঙ্গে প্রণয় নিবেদন করতে গেল। কিন্তু চুন্ডি ওকে সংক্ষেপে জানিয়ে দিল যে সে অপরকে ভালোবাসে, আর কাউকে দেহ বা মন দান করা তার পক্ষে সম্ভব নয়। 10 বছর আগের বালক রক্ষাকর্তাকে সে সারা মন দিয়ে পূজা করতে করতে কখন যে যৌবনে দৈত্যের আসন দিয়েছে তা সে নিজেই জানতে পারেনি। কিন্তু আজ সে বুঝেছে যে সত্যি তার পক্ষে আর কাউকে ভালোবাসা বা কারোর ঘর করা সম্ভব নয়। দুর্গাপ্রসাদ যে এ প্রত্যেকখানে খুশি হল না তা বলাই বাহুল্য। সেই ঈর্ষায় জ্বলতে জ্বলতে প্রাণপণে চতুর্দিকে লোক লাগিয়ে দিলে বংশীর খবরের জন্য, এবং তার কারাবাসের খবর পেয়ে প্রদীপ্ত মুখে গিয়ে চুন্ডিকে সংবাদ দিল, তোমার বংশী সোনার হার চুরি করে জেলে গেছে। বংশীর নাম দুর্গাপ্রসাদের মুখে শুনে প্রথমটাও বিবর্ণ হয়ে উঠল, কিন্তু দুর্গাপ্রসাদের হিতে বিপরীতে হল। বংশী যে জেলে গেছে তবু ওর নাম করেনি, ওকে নানা রকম কুৎসার জালে জড়ায়নি। এই মনে করে প্রেম ও কৃতজ্ঞতায় ওর মন ভরে উঠল। সে তখনই প্রস্তুত হল পুলিশের কাছে গিয়ে সত্য কথা বলবার জন্য। কিন্তু দুর্গাপ্রসাদ কঠিন বিদ্রূপের স্বরে বলল, ও হার তুমি দিয়েছ একথা যখন পুলিশকে জানাবে, তখন কবে, কখন ও কেন দিয়েছ সে প্রশ্ন তারা করবে না তো ঠাকুরন? তখন তুমি সত্যি কথা না বললেও হয়তো অপরকে বলতে হবে। তোমার সত্যনিষ্ঠার নেশা আমাকেও লেগেছে কি না? তখন আবার 6 মাসের জায়গায় 6 বছর না হয়ে যায়, তাই ভাবছি। চুন্ডি ভয়ে ও ঘৃণায় কাঠ হয়ে উঠল, কিন্তু শেষ পর্যন্ত দুর্গাপ্রসাদের উদ্দেশ্যই সফল হল। বংশের কল্যাণ কামনা করেই ও তাকে উদ্ধার করতে যেতে পারল না। তবে আরেকটা দিকে ও মনস্থির করে ফেলল, এখানে থাকবে না সে কিছুতেই, এ আশ্রয় ছাড়তে হবে গোপনে। সে ধীরে ধীরে তার পোস্ট অফিসের সঞ্চিত টাকা তুলে আনল, অন্যান্য জিনিসপত্র গুছিয়ে নিয়ে প্রস্তুত হল। কিন্তু হঠাৎ দুর্গাপ্রসাদের মায়ের অসুখ গেল বেড়ে। যারা এতদিন কন্যা স্নেহে লালন করেছেন তাদের দুর্দিনে সে ছেড়ে যেতে পারল না। যাই যাই করেও মাস 5 কেটে গেল। চুন্ডি জানতেও পারল না যে বংশীকে ইতিমধ্যেই জেলখানা থেকে মুক্তি দিয়েছে। বংশী জেল থেকে বেরিয়ে কোথায় যাবে তা জেলে বসেই স্থির করে ফেলেছিল। কিন্তু যাবার আগে একবার গোপনে চুন্ডিকে না দেখে সে কিছুতেই দূরে চলে যেতে পারল না। এই কমাস জেলে সে দিনরাত চুনরির কথাই ভেবেছে। ফলে যে চুনরিকে দীর্ঘদিন ভুলেছিল তাকে সে আজ তার অন্তরে বসিয়েছে প্রেমের আসনে। গোপনে সবার চক্ষু এড়িয়ে সন্ধ্যার আবছায়ায় ক্লান্ত উপবাস ক্ষীণ বংশী যখন সাহেবের বাংলোর বাগানে এসে উপস্থিত হল, তখন সেখানে এক বিচিত্র নাটকের অভিনয় চলেছে। অনেকদিন পরে মেম সাহেব একটু সুস্থ আছেন বলে চুন্ডি বাগানে বেরিয়েছিল, নিভৃতে একটু নিজেকে নিয়ে থাকবে বলে। দুর্গাপ্রসাদও এমনি একটা অবসর খুঁজছিল। তার কামনা তখন ধৈর্যের শেষ সীমায় এসে পৌঁছেছে। সে পেছনে পেছনে গিয়ে হঠাৎ চুন্ডির সামনে এসে দাঁড়াল। আর কেন, সে জেল ফেরত আসামির মায়া এখনো কি কাটাতে পারোনি? চুন্ডির 2 চোখ জলে ভরে উঠল। সে বলল, এর আগে আপনার অনেক অত্যাচার সহ্য করেছি। আপনার বাবা দুঃখ পাবেন বলে জানাইনি, কিন্তু ফের যদি বিরক্ত করেন তো জানাতে বাধ্য হব। দুর্গাপ্রসাদ একটু দমে গেল। এবার তার কণ্ঠে মিনতির সুর। বলল, দেখো, এমনি তোমার অপমান বোধ হয় তো আমি তোমাকে বিয়ে করতেও প্রস্তুত আছি। এর চেয়ে আর তুমি কি চাও? চুন্ডি জবাব দিল, আর আপনার বিয়ে করবার প্রস্তাবেও যদি আমি অপমান বোধ করি? দুর্গাপ্রসাদের মুখ লাল হয়ে উঠল। বলল, মিশনারিদের কুড়োনো মেয়ে, এত স্পর্ধা তোমার? সে সবেগে ওর একটা হাত চেপে ধরল। বলল, যেমন তুমি, তোমার সঙ্গে তেমনি ব্যবহার করাই দরকার। তার আকস্মিক আকর্ষণে চুন্ডি একেবারে ওর বুকের ওপর এসে পড়েছিল। সে প্রাণপণে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে লাগল। হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে ছেড়ে দাও, তুমি
তোমার এত সাহস! দুর্গাপ্রসাদ বিদ্রূপের সুরে জবাব দিল, এতদিন ছেড়ে দিয়ে আহামুকি করছি, এতদিন ছেড়ে দিয়ে আহামুকি করেছি, আর নয়। ঠিক সেই সময়ে পাশ থেকে বংশীর অব্যর্থ ঘুষে এসে পড়ল ওর রকে। দুই চোখে অন্ধকার দেখে ও বাগানের মধ্যে পড়ে গেল। চুন্ডি বলল, বংশী, তুমি তুমি মুক্তি পেয়েছ? বংশী ওর দুটি হাত ধরে জবাব দিল, হ্যাঁ চুন্ডি, পেয়েছি। আমি বিদেশ যাচ্ছিলাম টাকা রোজগার করতে, আর সেই সঙ্গে মানুষ হতে। যাবার আগে একবার তোমাকে শেষ দেখা দেখে যাব আড়াল থেকে ইচ্ছে ছিল, কিন্তু আর তো তোমাকে এখানে রেখে যেতে পারি না। চলো চুন্ডি, এই মুহূর্তে আমরা এখান থেকে চলে যাই। চুন্ডি ঘাড় নাড়ল, বলল, এখান থেকে যদি আমি তোমার সঙ্গে জড়িয়ে পড়ি, তুমি কিছুতেই মাথা তুলতে পারবে না, মানুষ হতে পারবে না। তার চেয়ে তুমি যাও তোমার পথে। আমার জন্য ভেবো না, আমি ঠিক নিজেকে রক্ষা করতে পারবো। যখন জেনেছি তুমি আমাকে ভালোবাসো, তখন আর আমার কিছু ভয় নেই। সেই ভালোবাসে আমাকে রক্ষা করবে। ওর মুখের দিকে চেয়ে কি বুঝল বংশী তা সেই জানে। সে একটা নিঃশ্বাস ফেলে বলল, তোমার ইচ্ছা, তাহলে যাই চুন্ডি। চুন্ডি বলল, 1 মিনিট দাঁড়াও। সে ছুটে চলে গেল নিজের ঘরে। মুহূর্ত মধ্যে ফিরে এসে ওর হাতে 1 তাড়া নোট গুজে দিয়ে বলল, এ টাকা তোমার জন্যই তুলে রেখেছিলাম, তোমার কাছে যাব ইচ্ছে ছিল, কিন্তু তার দরকার হলো না। এ তুমি নিতে দ্বিধা করো না, এই দিয়েই ব্যবসা করো, বড় হও। না না, আমায় ভিক্ষে দাও এটুকু, এ তোমায় নিতেই হবে। ব্যাকুল হয়ে বংশী বলল, কিন্তু আবার কবে কোথায় তোমার দেখা পাবো? চুন্ডি কোনো নামই ভেবে না পেয়ে বলল, যেখানেই থাকি না কেন, আজ থেকে 2 বছর পরে কাশীর দশাশ্বমেধ ঘাটে তোমার পায়ের তলায় গিয়ে দাঁড়াবো। এই 2 বছরই তোমায় সময় দিলুম মানুষ হবার। বংশী অন্ধকারে মিলিয়ে গেল। বিরোহিণী চুনরি জানতেও পারল না যে ইতিমধ্যেই মূর্ছাহত দুর্গাপ্রসাদের জ্ঞান ফিরে এসেছে এবং শেষের কথাগুলি সে শুনেছে। এইখানেই 3য় অঙ্ক শেষ হল। এরপর বহুদিন কেটে গেছে। ইতিমধ্যে দুর্গাপ্রসাদের মা ও বাবা দুজনে মারা গেছেন 6 মাসের মধ্যে। চুনরি এরপর থেকে নিজেকে এমনভাবে সাবধানে রেখেছিল যে দুর্গাপ্রসাদ তার প্রতিশোধ নেবার সুযোগ পায়নি। ওর বাবা মারা যেতেই মিশনের সাহায্যে সরকারি স্কুলে চাকরি নিয়ে চুনরি চলে গেছে পাটনায়, সম্পূর্ণরূপে দুর্গাপ্রসাদের আয়ত্তের বাইরে। কিন্তু তবু দুর্গাপ্রসাদ ভোলেনি। ওর বাবা মরে যেতে ওই সমস্তর মালিক। চুনরি চলে যাবার পর সেই অধিকারে সে পুলিশকে জানিয়েছিল বংশীর কথা। অর্থাৎ সেদিনের ডাকাতিতে যে সেও ছিল এটা জানিয়ে কিছু অর্থের বিনিময়ে ওর নামে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে অপেক্ষা করছিল সেই দিনটির, যেদিন বংশী নিশ্চয় চুনরির আশায় কাশীর দশাশ্বমেধ ঘাটে অপেক্ষা করবে। এধারে বংশী চুনরির টাকা সম্বল করে চলে এসেছে এটোয়াতে। সেখানে প্রথমে শুরু করে চাল ডালের ব্যবসা। দিনে মুদির দোকান চালায় আর রাত্রে এক স্কুলের ছাত্রকে 5 টাকা মাইনে দিয়ে লেখাপড়া শেখে। মুদির দোকান থেকে ঘিয়ের ব্যবসা। ওর সততা ও সহৃদয়তায় ব্যবসা জমে উঠতে দেরি হলো না। এই প্রিয় দর্শন সত্যবাদী কর্মঠ যুবককে সকলে সাহায্য করে। নানাবিধ সৎকার্যের নায়ক বলে ছোকরারা ওকে করে নিয়েছে নিজেদের সর্দার, মান্য করে দেবতার মতো। বংশী অন্তরে বাইরে চেষ্টা করছে চুনরির উপযুক্ত হবার। 2 বছরের শেষে ঠিক সেই দিন সন্ধ্যায় বংশী এসে দাঁড়ালো দশাশ্বমেধ ঘাটের সিঁড়িতে। চুনরি এগিয়ে এসে প্রণাম করল। বংশীর মুখের দিকে চেয়েই চুনরি বুঝতে পারল যে তার প্রেম অসম্ভবকে সম্ভব করেছে। সত্যিই বংশী আজ মানুষের মতো মানুষ হয়ে উঠেছে। আনন্দে ও গর্বে ওর বুক ভরে গেল। বংশী হাত ধরে প্রণতাকে তুলে বলল, চলো চুনরি আমার ঘরে। হয়তো সে ঘর এখনো তোমার উপযুক্ত হয়নি, কিন্তু চেষ্টা করেছি প্রাণপণে, এ তুমি বিশ্বাস করো। চুনরি আনন্দের অশ্রু মুছে বলল,
দয়া করে যদি সেখানে স্থান দাও তো বুঝবো স্বর্গ এগিয়ে এলো আমার হাতের কাছে। সেই দিনই রাত্রে ওরা এটোয়া যাত্রা করল। দুর্গাপ্রসাদ পরোয়ানা ও পুলিশ সঙ্গে নিয়ে ছায়ার মতো অনুসরণ করছে ওদের। পরিপূর্ণ আনন্দের মুখে প্রতিশোধ নেওয়া চাই ওর। চণ্ডী খ্রিস্টান, বংশী হিন্দু, দুজনেই জ্ঞাতি গোত্রহীন। সুতরাং আর্য সমাজী মতে বিবাহের ব্যবস্থা হয়েছিল। কিন্তু বিবাহের দিনটিতেই ধূমকেতুর মতো দুর্গাপ্রসাদের আবির্ভাব হল, সঙ্গে পরোয়ানা। চণ্ডী মূর্ছিতা হয়ে পড়েছে দেখে ওকে বুকে টেনে নিয়ে বংশী বলল, ভয় কি চণ্ডী? এ ভালোই হলো। পাপ তো করেছিলাম ঠিকই, তার প্রায়শ্চিত্ত হয়ে যাওয়াই দরকার। একেবারে নির্মল হয়ে তোমার কাছে আসব। তুমি রইলে আমার ব্যবসা ও অনাথ আশ্রমটি দেখো। চণ্ডী উত্তেজিত হয়ে বলল, কিন্তু তুমি তো ডাকাতি করতে যাওনি, তুমি গিয়েছিলে আমার ঘরে। আমি আদালতে সেই কথাই বলবো। বলবো তুমি আমার কাছে এসেছিলে রাত্রে, তোমার প্রণয়িনীর কাছে। শিউরে উঠে বংশী বলল, ছি ছি চণ্ডী, আমাকে বাঁচাবার জন্য তোমাকে লোকের উপহাসাস্পদ করব? কলঙ্কের কালি লেপে দেব তোমার মুখে? সে হয় না। তাছাড়া মিথ্যে কথা আর বলবো না। এ আর কতদিনই বা? এতদিনই যখন সইলে, না হয় বড় জোর আর 2 বছর সইতে পারবে না? বংশী চলে গেল। কিন্তু ওখান থেকে চলে আসবার পর দুর্গাপ্রসাদের এই প্রথম মনে হলো, এ প্রতিহিংসার মূল্য কি? চণ্ডীকে তো পাওয়া গেল না, সে তো আরও দূরে চলে গেল। তবে মিছিমিছি এত কাণ্ডর কি দরকার ছিল? হিংসার তপস্যা তো ঘৃণাই এনে দিল। সন্ধ্যার অন্ধকারে গা ঢেকে সে সেই দিনই বাড়ি ফেরবার জন্য প্রস্তুত হল। কিন্তু বংশীর ভক্ত যে যুবকের দল, তারা ছাড়ল না। তারা সকলেই প্রায় অশিক্ষিত, বন্য। সবে বংশী তাদের দেশের সেবায় নিযুক্ত করে মার্জিত করে তুলছিল। এখনও তারা মহৎভাবে ক্ষমা করতে শেখেনি। পথে গাড়ি থামিয়ে দুর্গাপ্রসাদকে টেনে বার করে লাঞ্ছনা করল ঢের। তারপর টেনে আনল বংশীর বাড়িতে চণ্ডীর কাছে। চণ্ডী দেখে শিউরে উঠল, বলল, ছি ছি, করেছ কি? তোমাদের বংশী জানতে পারলে লজ্জায় মরে যাবে যে। ঘৃণার প্রতিশোধ কি হত্যাই হয়? ও নিজে একদিন বুঝত ওর অন্যায়, সেই দিনই এর শোধ উঠত। সে নিজে এসে অপ্রতিভ ভক্তদের কাছ থেকে দুর্গাপ্রসাদকে ভেতরে নিয়ে গেল। 2-1 জায়গায় কেটে গিয়েছিল, সেগুলো নিজ হাতে ধুয়ে ব্যান্ডেজ বেঁধে দিল। সস্নেহ সেবায় সুস্থ করে তুলতে দুর্গাপ্রসাদের মাথা আরও নিচু হয়ে গেল লজ্জায়। বেচারি বেশি কিছু বলতে পারল না, শুধু বলল, বাবা তোমাকে নিজের মেয়ের মতো দেখতেন। সেই কথা স্মরণ করে যদি পারো তো আমাকে পাপিষ্ঠ ভাই বলে মনে করো, তাহলে হয়তো একদিন ক্ষমা করতে পারবে। তারপর উঠে দাঁড়িয়ে বলল, আরেকটা কাজ বাকি আছে, এখনই সেটা সারতে হবে। সে তখনই চলে গেল। চণ্ডীর বুক উঠল কেঁপে, তবু সে জিজ্ঞাসা করতে সাহস করল না যে কাজটা কি। গভীর রাত্রে বংশীকে সঙ্গে করে আবার সে ফিরে এলো। চণ্ডীর কাছে পৌঁছে দিয়ে বলল, আমি কেড়ে নিয়ে গিয়েছিলুম, আবার আমিই ফিরিয়ে দিলুম, তাতে যদি অপরাধ কিছু কমে। চণ্ডী ওর হাত দুটি ধরে বলল, কিছু অপরাধ তো তুমি করনি ভাই। তোমার জন্য তো আজ আমি বুঝতে পারলুম আমার বংশী কত বড়, এর মূল্য তো কম নয়। বংশীর নীরব মার্জনা আর চণ্ডীর স্নেহ মাথা পেতে নিয়ে দুর্গাপ্রসাদ বাইরের অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। হতভাগ্যের কথা স্মরণ করে শুধু চণ্ডীর চক্ষু হয়ে উঠল সজল। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, শেষ সুধা। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।